পেনশনভোগী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা, কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। অনিয়মের অভিযোগে 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। এবং ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন, কমবে যাত্রীদের ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। পেনশনরা পাবেন মহার্ঘ ভাতা। পদবঞ্চিতদের বিষয়ে কমিটির প্রতিবেদনের আলোকে তা বাস্তবায়ন করা হবে। এদিকে 764 জনকে পদমর্যাদা ও আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে বঞ্চিত কমিটি। এর আগে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ তার সাথে দেখা করেন। বিগত 3টি নির্বাচনে যারা সহায়তা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় গত 16 অক্টোবর 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, মোহাম্মদ খুরশিদ আলম সরকার, এস.এম. মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নুরউদ্দিন, আখতারুজ্জামান, আমিনুল ইসলাম, এস.এম. মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খন্দকার দিলিরুজ্জামান। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন। জয়দেবপুর ট্রেন স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, বিজয় দিবস সামনে রেখে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন চালু করা হলো। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরবর্তীতে নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে। এদিকে নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে, তো এখানে অনেকে চাকরি নিতে চান না, কারণ যাতায়াতের যে সময়ের জন্য। তো সেই জন্য এখন তারা যাতায়াত সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এ কথা বলেন। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। তার নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। পূর্ব তিমুর আগামীতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী বলেও জানান জোসে রামোস। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এস.এম. তৌহিদ হোসেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট হত্যার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ ১৯ সদস্যের প্রতিনিধি ঢাকায় এসেছেন। সফরের তৃতীয় দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন হত্যা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন হত্যা। মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৭ সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। শনিবার খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। আর মাত্র একদিন পরেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গেল ১ মাস ধরে চলছে সৌন্দর্য বর্ধন, ধোয়া মোছা সহ প্রস্তুতির সব কাজ। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামবে লাখো মানুষের। সকালে রাষ্ট্রপতি ও সরকার প্রধান সহ উপদেষ্টাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। গেল ১ মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ করছে দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধোয়া মোছার পর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে লাগানো হয় রঙিন গাছ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি এবং রং তুলির কাজ করিতেছি। প্রতি বছরই রং তুলির কাজ করি, তাই এবছরও করছি সৌন্দর্যের জন্য। গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল ১৫ দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিনরাত শুরু হয় সংস্কার কাজ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠন করছে না সরকার। বিরতির পর আবার আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে। বিডিআর হত্যা নিয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্তে কমিশন গঠনের কথা বলেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃ তদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার। এর আগে ২রা ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্ট জানায় তারা কমিশন গঠন করেছে। পরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ। পিলখানায় বিডিআর সদর দফতরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৫৪ জন নিহত হয়। তীব্র শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বেশি দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। রাতভর ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গত ৭ দিন ধরে জেলায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। কুয়াশা একটু কম আছে, তবে ঠান্ডা খুব বেশি। শীতটা বেশি অনুভূত হচ্ছে। আমাদের মানে সমস্যা হচ্ছে শীতে। পঞ্চগড়ে ঠান্ডা, কুয়াশা তো পড়তেছে কিন্তু বাতাস আছে।
হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের সেমন পোশাক নাই, কাজ নাই, কাম নাই, মানুষ সব বেকার দাঁড়িয়ে আছে। ঠান্ডায় আমরা কাজ বন্ধ করতে পারছি না। শীতে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সূর্যের দেখা না পাওয়ায় এর তীব্রতা আরো বেড়েছে। শীতের হেনা যে খেতা কাপড় বিনে কি অবস্থা, ঘর নাই দুয়ার নাই। শীতে মানুষের খুবই এখানে শালবনের দিকে সকল গরিব মানুষদের খুব কষ্ট। মেহেরপুরে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। রংপুরে শীত অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। সেই সাথে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চায়ের শহর মৌলভীবাজার। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল মৌলভীবাজারের তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে এবং আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও কমতে পারে। তাছাড়া ভোররাত থেকে সকালের দিকে কুয়াশার পরিমাণ থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা গত বছরের তুলনায় এবছর একটু বেশি কম বলে মনে হচ্ছে এবং এই শীতের তীব্রতাটা সামনের দিকে আরও বৃদ্ধি পেতে পারে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক দশক ধরে সুপেয় পানির ভোগান্তিতে যশোর পৌর এলাকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমে সংকট পৌঁছায় চরমে। পৌরসভার 28টি পানির পাম্পের মধ্যে অকেজো 10টি। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পেলে সমাধান হবে এই ভোগান্তির। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহে 1995 থেকে 2000 সাল পর্যন্ত 9টি ওয়ার্ডে স্থাপন করা হয় 28টি পানির পাম্প। তবে এক দশক ধরে অকেজো 10টি, বাকিগুলো সচল থাকলেও সরবরাহ খুবই সীমিত। এছাড়া অনেক স্থানে পানির সরবরাহের পাইপ ছিদ্র হয়ে ঝরছে পানি। যা একটু পাই অল্প অল্প এবং পানির এতটা নোংরা, দুর্গন্ধ, ব্যবহার করার উপযুক্ত না। শুষ্ক মৌসুম আসতেছে, সে মৌসুমে কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আমাদের ওয়ার্ডে আছে একটা পাম্প, যার কারণে পানির স্বল্পতা, পানি এত ক্ষীণ যে চাহিদা মতো পানি পাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, কর বাড়লেও পারেনি নাগরিক সুবিধা। কর্তৃপক্ষের গাফিলতিতে সংস্কার হচ্ছে না অকেজো পাম্পগুলো। আমরা একাধিকবার পৌরসভায় ধর্ণা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, দেন দরবার করেছি। আজ পর্যন্ত আমাদের এই পাম্প রিপেয়ার হয়নি। পৌরসভায় ঘেরাও করলে তারা বলে দ্রুত ঠিক হয়ে যাবে, পাম্প ঠিক করে দিব, কিন্তু আসলে আশ্বাস দিয়ে যায়, পানি কিন্তু আমাদের কল দিয়ে ঠিকমতো আসে না। বিল বাড়ায় যাচ্ছে, অথচ পানি আমরা মোটেই পাচ্ছি না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে অকেজো পাম্পগুলো সংস্কারে প্রয়োজন নতুন প্রকল্প। অনেক দিন হয়ে গেছে তো, এই জন্যই পানি কম উঠতেছে, যার জন্য গ্রাহকরা পানি পাচ্ছে না, আমরা সাপ্লাই দিতে পারছি না। নতুন একটা পাম্প তুলবে, এখানে বসাবে, এই বসালে পাম্পটা পানি পাওয়া যাবে। এতে বলা চলে সহসাই ভোগান্তি দূর হচ্ছে না প্রায় 3 লাখ বাসিন্দার। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পেনশনভোগী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা, কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত। অনিয়মের অভিযোগে 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। এবং ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন, কমবে যাত্রীদের ভোগান্তি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।